প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের সবাইকে CPSCM অনলাইন ক্লাসে স্বাগতম। আমি গাজী সুমন প্রিয়া, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বাদশ অধ্যায়ে পৃথিবীর উৎপত্তি ও গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এখন তোমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। পৃথিবীর উৎপত্তি ও গঠন নিয়ে বিভিন্ন সমাজে বা পৃথিবী মহাবিশ্বের উৎপত্তি নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রমাণিত যে তত্ত্বটি আছে সেটি হচ্ছে মহাবিস্ফোরণ। তো মহাবিশ্বের সকল শক্তি, পদার্থ, মহাকাশ সবকিছু মহাবিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। সূর্য ও পৃথিবীও সৃষ্টি হয়েছে এই মহাবিস্ফোরণ থেকে। এখন আমরা জানবো এই মহাবিস্ফোরণটা কি। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও গরম একটা বজ্রপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই বিস্ফোরণকে বলা হয় মহাবিস্ফোরণ। এবং এই বিস্ফোরণের ফলে অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয়। পরবর্তীতে এই কণাগুলি ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্ক তৈরি করে এবং এরপর এই জ্যোতিষ্ক থেকেই সূর্যের সৃষ্টি হয়। এবং সূর্য যখন সৃষ্টি হয় তখন মহাকাশে ভেসে বেড়ানো তার অবশিষ্ট যে ধূলিকণা একত্রিত হয়ে ছিল, সেই একত্রিত অবশিষ্ট ধূলিকণা থেকেই পৃথিবীর সৃষ্টি। এটি হচ্ছে মহাবিস্ফোরণ নিয়ে বিজ্ঞানীদের একটি ধারণা। এবং বিজ্ঞানীরা ধারণা করেন যে এই মহাবিস্ফোরণ থেকেই পরবর্তীতে পৃথিবী এবং মহাবিশ্বের উৎপত্তি, অর্থাৎ মহাবিশ্বের যত ধরনের সূর্য, চন্দ্র বা গ্রহ, নক্ষত্র আমরা যাই বলি না কেন, সবকিছু এই মহাবিস্ফোরণ থেকেই তৈরি হয়েছে। এবং এটির সাপেক্ষে কিছু প্রমাণও বিজ্ঞানীরা ধারণা করেছেন বা বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। যেমন মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা মতে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে। মহাকাশের যে গ্যালাক্সি বা ছায়াপথ যেটাকে আমরা বলি এবং তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যখন মহাকাশের গ্যালাক্সি বা ছায়াপথগুলা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে এটা বিস্তৃত হচ্ছে। ঠিক আছে, এখন এরা হয়তো একসময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল এবং এই বিস্ফোরণের মাধ্যমেই পরবর্তীতে এরা আলাদা হয়েছে বা এদের বিস্তৃতি ঘটেছে। এটা হচ্ছে বিজ্ঞানীরা মহাবিস্ফোরণ সম্পর্কে একটি ধারণা বা একটা প্রমাণ পোষণ করেছেন। এখন আমরা কিভাবে চন্দ্র, সূর্য এবং পৃথিবী এদের এই তিনটা জিনিসের পরিচয় সম্পর্কে জানার আগে কিছু সংজ্ঞা সম্পর্কে জানবো, যে সংজ্ঞাগুলি আমাদেরকে পরবর্তী এই ধারণাগুলো নিতে সাহায্য করবে। প্রথমত আমি তোমাদেরকে সৌরজগৎ নিয়ে আজকে যে টপিকটা বা আলোচনা করছি সেটা সম্পর্কে কিছু কিছু ধারণা তোমরা ক্লাস 4 বা ক্লাস 5 এ ছোট ছোট কিছু ধারণা পেয়েছো। আজকে এটাকে নিয়ে আরেকটু ডিটেলস আমি তোমাদেরকে বলছি। তো এই যে সূর্য, পৃথিবী এবং চন্দ্রের পরিচয়ে যাওয়ার পূর্বে ছোট ছোট কিছু সংজ্ঞা, যেমন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলো তোমরা পড়েছো, তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে সৌরজগৎ। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে কতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। সূর্য ও একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক, ফাঁকা জায়গা এবং এর গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সমস্ত কিছু নিয়েই হচ্ছে সৌরজগৎ গঠিত। এখন নক্ষত্র বলতে আমরা কি বুঝি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটা বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। আমরা জানি বা সূর্য সম্পর্কে যখন আমরা কোনো ধারণা দিই তখন আমরা প্রথমে বলি সূর্য হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র। কারণ নক্ষত্রের সংজ্ঞায় আমি বলেছি যে নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটা বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। সূর্যেরও ঠিক একই রকম আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে এবং সূর্যের কিছুটা আলো এবং তাপ কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায় এবং আমরা পৃথিবীর লোকজন সেগুলি ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, শক্তি উৎপন্নের কাজে ব্যবহার করে থাকি, খাবার তৈরির কাজে ব্যবহার করে থাকি। এটা আমি পরবর্তীতে তোমাদেরকে আরো বলবো। এরপরে আছে গ্যালাক্সি বা ছায়াপথ। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমি যে নক্ষত্রের সংজ্ঞাটা দিয়েছি, ধরো সূর্য যদি একটি নক্ষত্র হয়ে থাকে, তাহলে
অনেকগুলি নক্ষত্রের একসাথে বিশাল সমাবেশ হচ্ছে ছায়াপথ, এবং সূর্য যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত বা যে গ্যালাক্সিতে রয়েছে সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এরপর হচ্ছে গ্রহ। মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে সেগুলোকে বলা হয় গ্রহ। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে, এর মধ্যে একটি গ্রহ হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এরপর আমরা বলবো উপগ্রহর কথা। উপগ্রহ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুকে বলা হয় উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানে গ্রহ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেগুলি ঘুরবে সেটা হচ্ছে গ্রহ। পৃথিবী যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাই পৃথিবীও একটি গ্রহ। আর উপগ্রহ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন সেটাকে বলা হবে উপগ্রহ। এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আহ পৃথিবী এর জন্য চাঁদকে আমরা পৃথিবীর উপগ্রহ বলে থাকি বা উপগ্রহ বলবো। এগুলো ছিল ছোট ছোট সংজ্ঞা। এই সংজ্ঞাগুলি অনেক সময় তোমাদের বইয়ে সরাসরি এই সংজ্ঞাগুলি দেয়া নেই। আমি বিভিন্ন জায়গা থেকে তোমাদের জন্য এই সংজ্ঞাগুলি কালেক্ট করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই সংজ্ঞাগুলি মুখস্থ করে নেবে, কারণ অনেক সময় দেখা যায় ছোট ছোট অনেক 1 নম্বরের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেই প্রশ্নের জন্য এই সংজ্ঞাগুলি আসে। এখন আমরা যাব সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়। আমি যদি প্রথমে সূর্য নিয়ে আলোচনা করি, আমি আগেই বলেছি সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র, কারণ এর নিজস্ব আলো এবং তাপ দুটোই রয়েছে, ঠিক আছে। এবং সূর্য হচ্ছে মিল্কি ওয়ে নামক ছায়াপথের অন্তর্ভুক্ত। এখন এরপরে আছে তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী যেটা, যে সূর্য একটি গ্যাসের পিণ্ড যাতে হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাহায্যে একত্র হয়ে থাকে, এবং হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয়, যা পরবর্তীতে সব দিকে ছড়িয়ে পড়ে। মানে এখানে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাসের কথা, মূলত হাইড্রোজেন গ্যাসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস মহাকর্ষ বলে পড়বে। মহাকর্ষ বল হচ্ছে যে দুটি বস্তুর মাঝখানে যে বল সেটিকে বলা হয় মহাকর্ষ বল, বা দুটি বস্তু যখন একটি আরেকটির সাথে একসাথে আকর্ষণ করার যে বলটা সেটাকেই বলা হয় মহাকর্ষ বল। তো হাইড্রোজেন ও অন্যান্য গ্যাস এই মহাকর্ষ বলের সাহায্যে একত্রিত হয়ে থাকে, এবং হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যখন যুক্ত হয় তখন প্রচুর পরিমাণে তাপ ও আলো উৎপন্ন হয়, যা পরে চারদিকে ছড়িয়ে পড়ে। এই আলোর কিছুটা অংশ দেখা যায় যে আমাদের পৃথিবীতে এসে পড়ে, এবং আমরা পৃথিবীর লোকজন সেই আলো এবং তাপ ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজ করে থাকি। যেমন সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এবং সেই খাদ্য জীব উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেই খাদ্য আবার জীব যে জগৎ আছে তারা গ্রহণ করে থাকে। এভাবেই একজন আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তো এভাবে সূর্যের আলোকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আছে পৃথিবী। পৃথিবী হচ্ছে সূর্যের একটি গ্রহ। আমি এর আগেই তোমাদেরকে এর জন্যই গ্রহের সংজ্ঞাটা বলেছি, কারণ গ্রহ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে বস্তুগুলি ঘূর্ণায়মান আছে সেগুলোকে বলা হয় গ্রহ। তো পৃথিবীও সূর্যের চারদিকে ঘূর্ণায়মান আছে, এর জন্য পৃথিবী হচ্ছে একটি গ্রহ। তো পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ আছে, কিন্তু পৃথিবীর নিজস্ব কোনো আলো বা তাপ উৎপাদন করার ক্ষমতা নেই, বা উৎপাদন করতে পারে না। তাই আলো ও তাপের জন্য পৃথিবী সূর্যের উপর নির্ভর করে। আমি আগেই বলেছি যে পৃথিবীর মানুষ বা উদ্ভিদ যাই আছে তারা সূর্যের আলো ও তাপ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তো সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সূর্য যদি একটি ফুটবলের মতো হয় তবে পৃথিবী হবে একটি বালুকণার সমান। আমরা সবাই মোটামুটি ফুটবল দেখেছি বা চিনি। তো ফুটবলের আকারের সাথে একটি বালুকণা এবং বালিকণাও আমরা সবাই দেখেছি, ঠিক আছে। এটাকে যদি আমরা কল্পনা করে থাকি, এবং এই চিত্রটা তোমাদের বইয়েও আছে, একটা ফুটবলের সাথে ছোট্ট একটি বালিকণার চিত্র। তো দেখা যাচ্ছে যে বিশাল আকারে একটা ফুটবলের সাথে একটি ছোট্ট বালিকণা যখন আসে তখন আসলে খুবই ক্ষুদ্র একটি অংশ হিসেবে গণ্য হয়। তো সূর্যকে যদি ফুটবলের সাথে তুলনা করা হয় তাহলে পৃথিবী হচ্ছে একটি বালুকণার সমান। আচ্ছা, এরপরে আছে চাঁদ। চাঁদ বা চন্দ্র। তো চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। আমি উপগ্রহের সংজ্ঞাটাও আগে বলেছি, যে পৃথিবীকে কেন্দ্র করে যে বস্তুটি ঘুরবে সেটাকে বলা হবে উপগ্রহ। তো
তো চাঁদ হচ্ছে একটা উপগ্রহ যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। চাঁদেরও নিজস্ব আলো বা তাপ উৎপাদন করার ক্ষমতা নেই, বা তা উৎপাদন করতে পারে না। সূর্যের আলো যখন চাঁদের পৃষ্ঠে পড়ে তখন প্রতিফলিত হয়। আমি এর আগে তোমাদের একটা ক্লাসে বলেছিলাম প্রতিফলন এবং প্রতিসরণ একটা অংশ চোখ যখন পড়িয়েছি। তো প্রতিফলন হচ্ছে কোনো জায়গায় আলো পড়লে সেখান থেকে আবার ফিরে আসে। তো সূর্যের আলো যখন চাঁদের পৃষ্ঠে পড়ে তখন সেখান থেকে আলোটা ফিরে আসে বা প্রতিফলিত হয় এবং সেটাই আমরা দেখতে পারি। তো এইভাবে চাঁদকে আলোকিত দেখায়। এখন তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে চাঁদ এবং সূর্য তো দেখতে একই রকম, বা এদের আয়তন বা সাইজ যেটাকে বলি আমরা সেটা একই রকম, ঠিক আছে, কেন? তো এর কারণ হচ্ছে চাঁদের যে দূরত্ব পৃথিবী থেকে তার চেয়ে অনেক বহুগুণ বেশি দূরত্ব হচ্ছে সূর্যের। সূর্যের দূরত্ব অনেক বেশি, যার ফলে সূর্য এবং চাঁদকে সমান দেখায়। চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে। চাঁদ পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। মানে চাঁদ যেহেতু চাঁদ একটা উপগ্রহ পৃথিবীকে সবসময় হচ্ছে প্রদক্ষিণ করছে। তো চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, মানে পুরো পৃথিবীকে একবার ঘুরে আসে। এবং চাঁদ পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। তো এটুকু ছিল আজকে তোমাদের সাথে আমার ছোট্ট আলোচনা। পৃথিবী এই অধ্যায়ে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, এবং পৃথিবীতে জীবের বাসযোগ্য যে পরিবেশ আছে, পরিবেশ সৃষ্টি আছে, তারপর পৃথিবীর ভূপৃষ্ঠ সম্পর্কেও বলা হয়েছে। এগুলি আমরা পরের অন্য আরেকটা ক্লাসে আবার আলোচনা করব। আজকে এটুকুই আলোচনা। তো আজকে এই আলোচনার উপরে তোমাদের কিছু বাড়ির কাজ আছে। প্রথম বাড়ির কাজ যেটা আমি সবসময় দিয়ে থাকি সেটি হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ। হ্যাঁ, ঠিক আছে। এখানে যেমন সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়, কত লক্ষ গুণ বড়, এটা একটা এমসিকিউ হতে পারে। কিংবা চাঁদ পৃথিবীকে কত ঘন্টায় ঘুরে আসে, এটাও একটা এমসিকিউ হতে পারে। মানে কত সময়ে ঘুরে আসে আর কি। আর চাঁদ পৃথিবীর আয়তনের কত ভাগ, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্যালাক্সি বা ছায়াপথ কি, ঠিক। তারপর হচ্ছে যে সূর্যে কোন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রচুর তাপ ও আলো উৎপন্ন করে। এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের এখানে আছে। তো এগুলি হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ। তাছাড়া প্রশ্ন যদি আমি বলতে চাই, তোমাদের আসলে সরাসরি প্রশ্ন আসে না, তবে কিছু কিছু অনুধাবন বা ছোট ছোট প্রশ্ন যদি তুমি একসাথে শিখে ফেলতে পারো, তাহলে সেই প্রশ্ন থেকেই তুমি পরবর্তীতে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। যেমন এখানে বলা, আমি বাড়ির কাজ দিয়েছি তোমাদেরকে মহাবিস্ফোরণ কাকে বলে। আমি প্রথম যে আমার স্লাইডটি ছিল সেখানে আমি তোমাদেরকে সুন্দর করে সংজ্ঞা দিয়ে দিয়েছি মহাবিস্ফোরণের। এরপরে মহাবিস্ফোরণের মাধ্যমে কিভাবে মহাবিশ্বের উৎপত্তি হয় এটাও ওখানে সুন্দর করে বর্ণনা করা আছে। এরপর বইও আছে তোমাদেরকে বর্ণনা করা, সেখান থেকেও তুমি শিখতে পারবে। এরপর আছে সূর্য, পৃথিবী ও চাঁদের গঠন বর্ণনা করো। মানে আমি এখন যে সূর্য, পৃথিবী এবং চাঁদ সম্পর্কে তোমাদেরকে বললাম, এটুকু সুন্দর করে লিখে দিলে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে এবং সবাই বাসায় পড়াগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।